জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তা সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। ফ্যাসিবাদ বিদায় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। আগের মতো বিনা ভোটে বা রাতের ভোটে নয়, নির্বাচনের মাধ্যমেই জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। যারা সরকারে আছে তারা জোর করে ক্ষমতায় আসেনি, জনগণই তাদের দায়িত্ব দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এখন যারা দায়িত্বে আছেন, সরকারে আছেন, তারা জোর করে ক্ষমতা দখল করে নাই। আমরা এদেশের জনগণ, আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি। আগের মতো বিনা ভোটে না, রাতের ভোটে না, দামি ভোটে না, জনগণের ভোটে একটা সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা আশা করব শিগগিরই এই পরিবর্তন সম্পূর্ণ হবে। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে হাইকোর্টে দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল, আর দুদকের পক্ষে শুনানি করেন আসিফ হোসেন। ২০০৭ সালে মামুনের বিরুদ্ধে ১০১,৭৩,৭৩,৩৬৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ২৭ মার্চ বিচারিক আদালত মামুনকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অনাদায়ে আরও ১ বছরের দণ্ড দেন। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে ২০১২ সালের ৩০ জুলাই খালাস পান মামুন। পরে এই মামলায় আপিল বিভাগে যায় দুদক। গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইল এলিট ফোর্স, র্যাব। এমনকি র্যাবের গোপন বন্দিশালা ছিল বলেও স্বীকার করেছেন বাহিনীর মহাপরিচালক AKM শহীদুর রহমান। সকালে কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিতর্কিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের মাধ্যমে র্যাবের দায় মুক্তি সম্ভব। র্যাবের কেউ আইন হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শহীদুর রহমান বলেন, এ পর্যন্ত ৫৮ কর্মকর্তা সহ ৪,০০০-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। জঙ্গি আটকের ঘটনা সাজানো নাটক কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে জঙ্গিদের তৎপরতা ছিল, র্যাব জঙ্গি দমনে বরাবরের মতো কাজ করে যাবে। র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, গুম, খুন, তারপরে আপনার অপহরণ, এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে। তা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের ৭ খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি, এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। গাজীপুরের ট্রাক চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। বুধবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় BRT ফ্লাইওভারের নিচে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, একটি বেপরোয়া ট্রাক ও কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় অটোরিকশায় থাকা এক নারী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। মেট্রোপলিটনের বাসন থানার উপপরিদর্শক জানান, এই ঘটনার ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘন কুয়াশায় প্রায় 10 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়ে 2.5 শতাধিক পণ্যবাহী, যাত্রীবাহী ও ব্যক্তিগত যানবাহন। গতকাল সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশায় তীব্রতা বাড়তে থাকে। ঘন কুয়াশার কারণে নৌপথের মার্কিং পয়েন্ট ভালোভাবে দেখা না যাওয়ায় রাত 11টা 50 দিকে আরিচা কাজিরহাট রাত 10টার দিকে দুই সপ্তাহের লন্ডন সফর শেষে দেশে ফিরে গণমাধ্যমের সাথে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। উদ্দেশ্যে গিয়েছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আমাদের বৈঠক করা। আমাদের লন্ডনে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন বিএনপির নেতা কর্মীদের সঙ্গে সভা হয়েছে, প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে এবং ভালো ফলপ্রসূ হয়েছে। জি, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। আমি জানি না কোন প্রেক্ষিতে বলেছেন, কি বলেছেন তা জানি না, কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন। কারণ রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। সেটার জন্যই আমরা কাজ করছি 15 বছর ধরে। আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং এটা উনি কি উদ্দেশ্যে কে বলেছে আমি জানি না। আলোচনার মধ্যে দিয়ে তো সমাধান হবে, এগুচ্ছে তো। স্যার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে কি বার্তা নিয়ে এসেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বার্তা দিয়েছে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে। উনি কবে নাগাদ দেশে ফিরবেন এটা নিয়ে ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। স্যার, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা নির্বাচনকে প্রাধান্য দিচ্ছেন সংস্কারের চেয়ে, এমনকি অন্তর্বর্তী সরকার। এই ধরনের ধারণাটা সম্পূর্ণ ভুল। আমরা 2 বছর আগে সংস্কারের কথা বলেছি, 31 দফা সংস্কার দিয়েছি। তারও আগে 2016 সালে আমরা আপনার ভিশন ফর আপনার বিএনপি 2030 দিয়েছিলাম এবং আমরা এখনো বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য। এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। লন্ডন সফর শেষে গণমাধ্যমে ব্রিফ করছিলেন বিএনপি মহাসচিব। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। দ্বিতীয়বারের মতো ফুড ফেস্টিভ্যালের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। টেস্ট অব বাংলাদেশ নামে মেলাটি শুরু হবে 13 ডিসেম্বর থেকে, যা শেষ হবে 16 ডিসেম্বর। বৃহস্পতিবার পর্যটন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের। তিনি বলেন, 2023 সালের প্রথম আয়োজনে সফলতার পর টেস্ট অব বাংলাদেশ এর সিজন 2 অনুষ্ঠিত হবে বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে। এবারের আয়োজনে অঞ্চলভিত্তিক 62টি স্টল বাহারি ও ঐতিহ্যবাহী খাবার নিয়ে অংশগ্রহণ করছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, খাবারের পাশাপাশি আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও, যাতে থাকবে বাংলাদেশের অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। শেয়ারহোল্ডারদের জন্য 10% লভ্যাংশ ঘোষণা করেছে কেডিএস অ্যাক্সেসরিজ। দুপুরে ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খলিলুর রহমান। 10% লভ্যাংশের মধ্যে 5% নগদ ও 5% স্টক বিতরণ করা হবে। চেয়ারম্যান বলেন, গত বছর দেশে রাজনৈতিক অস্থিরতায় ব্যবসায়িক পরিবেশ বিঘ্নিত হয়েছে। এছাড়া ডলার সংকটে কমেছে আমদানি রপ্তানির পরিমাণও।
একই সাথে বৈশ্বিক মন্দায় পোশাক খাতের বিদেশি ক্রেতারাও আদেশ কমিয়েছেন। এরপরও নানা ব্যবসায়িক কৌশলে লাভের ধারা অব্যাহত রেখেছে কেডিএস অ্যাক্সেসরিজ। আগামীতে দেশের বাইরেও কেডিএস ব্যবসা সম্প্রসারণ করবে বলে জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান। 21শে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার আর নেই। আজ সকাল 8টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী। বেশ কিছুদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন পাপিয়া সারোয়ার। গত কয়েক মাস ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 2013 সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার ও 2015 সালে পান বাংলা একাডেমি ফেলোশিপ। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এই শিল্পী 2021 সালে পেয়েছেন 21শে পদক। শিল্পীর মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে গুণী এই শিল্পীকে। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বাবা হাফিজ আল আসাদের কবরে আগুন দিয়েছেন দেশটির বিদ্রোহীরা। এদিকে স্থানীয় সময় বুধবার দেশটির বন্দরনগরে লাতাকিয়া প্রদেশে এই ঘটনা ঘটে। এ সময় বিদ্রোহীদের কয়েকজন পুড়ে যাওয়া কবরের পাশে পতাকা হাতে দাঁড়িয়ে উল্লাস করেন। আগুনে কবরস্থানের অন্যান্য স্থাপনাও পুড়ে গেছে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ 2012 সালে মারা যান। তাকে লাতাকিয়ার কারদাহাতে পারিবারিক সমাধিতে দাফন করা হয়েছিল। শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েকটি সূত্রের বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ। যদিও বেইজিংয়ের পক্ষ থেকে আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে কিনা বিষয়টি প্রতিবেদনে নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ওয়াশিংটনের চীনা দূতাবাসও। সম্প্রতি এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান জিনপিংয়ের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে। নির্বাচনে জয়ের পর চীনা পণ্যের ওপর 70% শুল্ক আরোপের ঘোষণা দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আজ রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের জনসাধারণের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে ট্রফিটি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। রাত 8টা পর্যন্ত বসুন্ধরা সিটি শপিং মলে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শিত হবে। শুক্রবার ট্রফি যাবে মিরপুরের হোম অব ক্রিকেটে। সেখানে সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত ক্রিকেটার ও সংগঠকদের জন্য ট্রফিটি উন্মুক্ত থাকবে। তারপরই শেষ হবে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ সফর। শেষ করছি এখন চারদিকের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv এই লিঙ্কে।